আহ, দেখেন, এই আইনটা যখন 1991-এ এসছিল, তো আমরা সবাই জানি সেই সময় বাবরি মসজিদ বা যে রাম জন্মভূমি ইস্যুসটা এট পিক ছিল সে সময়তে। সো অনেকেরই সে সময় একটা আইডিয়া ছিল বা বলা ছিল যে ঠিক আছে, বাবরি মসজিদ একটা যদি কম্প্রোমাইজ হয়ে যায়, এ তো অনেক দিনের ইস্যু, কিন্তু পরে প্রোটেক্ট করা যাবে। এই আইনটা আনা হয়েছিল যে ঠিক আছে, বাবরি মসজিদ ডিসপুট থাক ওই রকম, কেন তার জন্যই সেকশন 5-এর মধ্যে ক্যাটেগরিক্যালি বলেছিল যে এই যে লেজিসলেশনসটা ইট শ্যাল নট অ্যাপ্লাই টু রাম জন্মভূমি বাবরি মসজিদ ইস্যুস। কিন্তু একে বাদ দিয়ে ইন্ডিয়াতে অ্যাজ অন ইন্ডিপেন্ডেন্স 15 আগস্ট 1947-এ যেই স্টেটাসে যেই রিলিজিয়াস প্লেসেস গুলো ছিল ওটাকে বহাল রাখা হবে। ইট মাস্ট বি ইন দ্যাট প্লেস, even তার কন্ট্রাভেনশন ইজ বিকামিং পানিশেবল অফেন্সেস আন্ডার দি ল। সো সেকশন 6-এর মধ্যে যেখানে বলা আছে সেখানে তার পানিশমেন্টের কথাগুলো বলা আছে বলে এই একটা এরকম ল, একটা আইডিয়া ছিল যাতে আগামী দিনের মধ্যে ফিউচারে যারা এনভিসাইজ করছে যে এরকম সিমিলার ডিসপুট আসতে পারে ওটাকে ফিউচারের মধ্যে রুখা যেতে পারে, তার জন্য এই আইনটা করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট ল, এনফোর্স হওয়া দরকার। আমরা যেটা দেখলাম যে যখন জ্ঞানব্যাপী মস্ক ইস্যু নিয়ে আসলো তখন সুপ্রিম কোর্টেও মামলা গেল, তো ওখানে সেটা ওই আপনার সার্ভেটাকে রুকা হয়নি। তো সামওয়্যার সার্ভেকে আমি না রোকাটাই সামওয়্যার একটা ইন্ডিকেশন যে আইনটাকে আমরা মানছি না, যে আইনটার মধ্যে 1991 অ্যাক্ট ক্লিয়ারলি বলছে যে যেই স্ট্যাটাস আছে ওই নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, কোনো ঝামেলা আর হবে না বলে। এই যে একটা নতুন দিক তৈরি হলো যে আইন থাকার সত্ত্বেও মানে রাম জন্মভূমি তোমার যে সার্ভেটা আরম্ভ হলো ওখানে কৃষ্ণ জন্মভূমি নিয়ে বলে এইটা আরম্ভ করলো। এবার যারা দানপত্তি অর্গানাইজেশন বা যারা চায় যে এরকম একটা সিচুয়েশন হয় যেখানে ইন্ডিয়াটা ডিস্টার্ব হয়ে থাকে, প্রতি জায়গায় তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন ফাইল করছে। এবার স্বাভাবিকভাবে একটা কেসের মধ্যে যখন সার্ভেটা ল হয়েছে, অন্য কোর্টগুলো মানে অনেক জায়গাগুলোতে হয়তো বলে এই লটাকে খুব ভালোভাবে একটা ইমপ্লিমেন্ট করার জায়গা তৈরি হওয়া দরকার। হয়তো আগামী দিনের মধ্যে যেখানে সুপ্রিম কোর্ট এই অ্যাক্টটাকে চ্যালেঞ্জ করে হচ্ছে, সেই অ্যাক্টটাকে যদি কনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে একটা স্ট্রং অর্ডার দেয়, দ্যাট উইল অলসো হেল্প। তো এই নয় যে ওই অর্ডারটা মানে হিয়ারিংটা কোনো কাজে আসবে না, কিন্তু দ্যাট হিয়ারিং ক্যান অলসো গিভ অ্যান ইন্ডিকেশন দ্যাট দিস ইজ আ ভ্যালিড ল। আর আগামী দিনের মধ্যে যা স্ট্যাটাস 1947-এর মধ্যে যে এনভিসাইজ করা আছে অ্যাক্টের মধ্যে, উই হ্যাভ টু ফলো দ্যাট ল। যদি না করি তাহলে তো আর আইনের কোনো মানে থাকলো না। আমি আজকে একটা আইন তৈরি করলাম, 1991 একটা অ্যাক্ট তৈরি করলো একটা উদ্দেশ্য নিয়ে, আর আমি সেই আইনটাকে যে কোনো হয় মানছি না। ইভেন রাম জন্মভূমি বাবরি মসজিদ ইস্যুস নিয়ে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে সেখানে জাজমেন্ট ক্যাটেগরিক্যালি বলেছে যেটা অন্যায় হয়েছে, এটা ইলিগাল অ্যাক্টিভিটিস, ইভেন ইটস নট লেস দ্যান ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। আর যারা এই অ্যাক্টিভিটিস করছে একজনও শাস্তি পায়নি। তাহলে আমরা যে বিচার ব্যবস্থা বা আমাদের আইন সিস্টেমটা, ইট শুড গিভ ট্রাস্ট, নট ইট শুড নট ডিস্ট্রয় দ্য ট্রাস্ট অফ দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি, পার্টিকুলারলি মার্জিনালাইজ গ্রুপ, মাইনরিটি গ্রুপ যাদের রাইটস কনস্টিটিউশনের মধ্যে গ্যারান্টি করা আছে। বলে এটা টেস্টটা দেশের জায়গা থেকে বেশি এটা সুপ্রিম কোর্টের নিজের টেস্ট, যে তারা দেশটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে। একটা জাজমেন্ট থেকে যেখানে একটা পান্ডোরা বক্স ওপেন হয়ে গেছে, বিভিন্ন জায়গায় লোক পিটিশন ফাইল করছে, এটা যদি থাকে তাহলে আগামী দিনের মধ্যে এরকম অনেক জায়গা আরো চ্যালেঞ্জেস আসবে বলে আমার মনে হয় যে দ্যাট হিয়ারিং ক্যান বি কনসিডার অ্যাজ এন অপরচুনিটি টু স্টপ এনি ফিউচার সাচ কাইন্ডস অফ অ্যাকশন যেখানে আগামী দিনের মধ্যে এরকম চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি করা যায়। বাট ডেফিনেটলি বলবো ইটস ওপেন আ পান্ডোরা বক্স। যেখানে সার্ভেটা একবার জ্ঞানব্যাপী মস্কের সার্ভেটা আরম্ভ করা হয়েছে, অ্যাপারেন্টলি আমি এই লটাকে ডিসকার্ড করছি। যদি এই সার্ভেটা হয় তাহলে এই আইনটাকে মানছি না। তার মানে হচ্ছে একটা ল যেটা ভ্যালিড ল আপনি এখন মতো আনকনস্টিটিউশনাল বলেননি, আর বলার সুযোগও নেই আনকনস্টিটিউশনাল। অ্যাপারেন্টলি এটা মনে হচ্ছে যে বলার কোনো সুযোগ নেই যে এটা কি আনকনস্টিটিউশনাল প্রভিশন। সেই লটাকে না কিছু দেখে আমি একটা সার্ভে ল করলাম, অ্যান্ড দ্যাটস ওপেন আ পান্ডোরা বক্স। এখন এর মধ্যে তো কয়েকটা মামলা, একটা দুটো নয়, আজমের শরীফ নিয়ে মামলা হয়েছে, রাজস্থান কোর্ট সেখানে নোটিশ পাঠিয়ে দিয়েছে আর্কোলজিক্যাল সার্ভেকে। তাহলে এই যদি চলতে থাকে, ওয়েদার এই যে গ্রুপ যারা ইনভলভ আছে এর মধ্যে, আমি জানি না, ডেফিনেটলি দে আর নট পিপল হু আর দ্য ইন্টারেস্ট অফ দি কান্ট্রি,
কেন? ইট উইল ক্রিয়েট ডিসকন্টেন্ট, ইট উইল ক্রিয়েট ডিস্ট্রেস, ইট উইল ক্রিয়েট আনার্কি, মানে দেশের মধ্যে যে একজন আইন আছে, ল পাস হয়েছে, আর যে কোনো ভাবে জুডিশিয়াল সিস্টেমটাকে আমি ইউজ করে এরকম একটা অর্ডার করছি, তাতে আমরা জানি যে এই রিলিজিয়ন্স নিয়ে কিরকম রাইট হতে পারে। আমরা ছোটবেলাতে দেখেছি যখন বাবরি মসজিদের ইস্যু হয়েছে কিরকম ঝামেলা হয়েছিল, আমরা তখন জাস্ট স্কুল পাস করে আমরা কলেজে যাই সে সময়তে। বলে আমরা কি আবার সেই অবস্থাতে আসবো? ইস্যু হচ্ছে যে একটা রিলিজিয়াস ইস্যুস নিয়ে, যেটা একটা জায়গাতে একটা সময়তে আমি যখন ইন্ডিপেন্ডেন্স পেয়েছি সেই সময় আমরা যে অবস্থা থাকলাম সেটাকে আমরা একটা ইয়ারমার্ক ফিক্স করলাম। তো কেন ফিক্স করছি 1947? আমি তার থেকে ব্যাকে যাওয়ার কোনো জায়গা নেই, কারণ সেটা আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি। কেন তার থেকে ব্যাক কার গভর্নমেন্ট যেতে পারবে? ব্রিটিশের আগে, মোগলের আগে, তার আগে কত বছর অব্দি আমার কাছে ডকুমেন্টস আছে। তাহলে আমরা যে ডেটে স্বাধীন হয়েছি সেই ডেট একটা ফিক্স করা, সেই ডেটের মধ্যে রিলিজিয়াস প্লেস যে অবস্থাতে আছে, ডেফিনেটলি আইনটা হচ্ছে দেশের হিতের মধ্যে প্রোটেকশন এর লেটার অ্যান্ড স্পিরিট এটাকে ইমপ্লিমেন্ট করা উচিত ছিল। যেখানে ইনফ্যাক্ট আপনি দেখবেন যে সুপ্রিম কোর্ট মানে কয়েকটা জায়গাতে, বাবরি মসজিদ কেসের সময়তেও মনে হয় একটা লাইভ লতে আর্টিকেলে ছিল ওই জাজমেন্টকে রেফার করে, যেখানে সুপ্রিম কোর্ট বললো, আমি একটা ছোট প্যারাগ্রাফটা রিড করি এই একটাকে রেফার করে, যে the state has by enacting the law enforce a constitutional commitment and operationalize its constitutional obligations to uphold the equality of all religions and secularism, which is a part of basic structure of the constitution. The Places of Worship Act imposes a non-derogable obligations towards enforcing our commitment to secularism under the Indian Constitution. এটা সুপ্রিম কোর্টের বক্তব্য যে আইনটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে আমরা সেকুলারিজমকে আপহোল্ড করছি, যাতে ফিউচারে কোনো ডিস্টারবেন্সেস না হয়। আমরা ফ্রেন্ডলি যেভাবে থাকছি সেরকম সমস্ত কমিটির লোক থাকতে পারে। কোনো এর থেকে কন্ট্রারি ভিউজ বা অ্যাকশনস নেওয়া ডেফিনেটলি এটা দেশের ইন্টারেস্টে নয়। এখন কোন শক্তি করাচ্ছে, কারা ইনভলভ আছে, কারা ফাইন্যান্স করছে, এই টোটাল প্রসেসে আমার মনে হয় এনআইএ কে ইনভেস্টিগেট করা উচিত, যে কোনো বিদেশি শক্তি আছে, কে ইনভলভ আছে এই প্রসেসের মধ্যে, যারা আমাদের দেশকে শান্তিকে ডিস্টার্ব করতে চায়। আর একটা আইন পেন্ডিং আছে, হোপ যে সুপ্রিম কোর্ট আগামী 12 তারিখে যখন ডিসাইড করছে তারা ইন লেটার এন্ড স্পিরিট এই আইনটাকে ইমপ্লিমেন্ট করবেন। এই আইনে খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোনো নতুন মামলা হবে না, ওই কোনো রিলিজিয়াস প্লেস যেটা 1947 ডেটের মধ্যে আছে, কোনো কেস যদি পেন্ডিং থাকে ওখানে অ্যাবেটের কথা বলা আছে, তো উইথ সাবজেক্ট টু সাম এক্সেপশনস গুলো বলা আছে ওখানে। বলে আইনটা খুব পরিষ্কার। একটা ল যখন পরিষ্কার আছে, ভ্যালিড ল আছে, অ্যানুয়ালি ডিক্লেয়ার করা হয়নি, সেইখানে আমরা তার কন্ট্রারি ভিউ নিয়ে একটা দেশের মধ্যে অশান্তি ডিস্টার্ব ক্রিয়েট করছে, ডেফিনেটলি দে আর নট দ্য পিপলস হু আর ইন লাভ অফ দিস কান্ট্রি। তারা এখানে ডিস্টারবেন্সেস চায়, তার জন্যই হয়তো তারা করছে। এটা খুব বলা মুশকিল তারা এই কাজটা করছে। হোপ উই হ্যাভ অনলি হোপ উইথ দ্য জুডিশিয়ারি, কেন আমরা সবারই বিশ্বাস জুডিশিয়ারির উপরে। তো আগামী দিনের মধ্যে জুডিশিয়ারি উইল in letter and spirit will uphold this law, and এই যে ক্রিয়েট হয়েছে একটা ডিসপারশন, কিছু না হলে একটা তো একটা টেনশন আছে সবারই নিয়ে। আননেসেসারিলি আজমির দরগা নিয়ে নোটিশ করে দেওয়া হয়েছে, একটা মসজিদ নিয়ে দেওয়া হয়েছে, জানি না কোন রিলিজিয়াস প্লেসকে নিয়ে কোন সময় কোন নোটিশটা করে দেওয়া যাবে। দেখুন আজকে একটা করছে, কালকে অন্য গ্রুপ গুরুদুয়ারা নিয়ে করতে পারে, কোনো গ্রুপ মন্দির নিয়ে করতে পারে। তাহলে আমরা কি এই নিয়ে সারা জীবন আমরা ডিস্টার্ব করে থাকবো? আমরা কোথায় দেশ বিজ্ঞান দিকে যাবে, এগোবে, ডেভেলপমেন্ট দিকে দেখবে, আমরা ইকোনমিক দেখবো, যে আমরা দেশকে ডিস্টার্ব করব, ব্যাকওয়ার্ড করব। তো এটা হচ্ছে পুরো যা ইনিশিয়েটিভ যেগুলো নিয়েছে এগুলো রিগ্রেসিভ ইন নেচার, ডেফিনেটলি দেশের প্রোগ্রেসের জন্য নয়। লেটার এন্ড স্পিরিটের মধ্যে একটাকে ইমপ্লিমেন্ট করার কথা, অ্যান্ড হোপ দ্য সুপ্রিম কোর্ট উইল ডু দ্য রাইট থিং অন 12th। সরফরাজ সাহেব, আমরা তো ভরসা রাখছি, আমরা আশা করব, কিন্তু দেখা তো গেল যে সেই রাম মন্দির বাবরি মসজিদের রায়ে যেখানে এগুলো বলা হয়েছে, সেই চন্দ্রচূড় নিজেই জ্ঞানবাপীর ক্ষেত্রে নির্দেশ দিলেন যে তদন্ত করে দেখা হোক, ইতিহাস খোঁজা হোক, এখানে তো চরিত্র বদল হচ্ছে না। সুতরাং ভরসা কতটা করা যাবে সেটা নিয়েও সত্যি সত্যি মানুষের মনে একটা চিন্তা তো রয়েছে। আমি বলছি এটা বাস্তব। আমার মনে হয় অনারেবল জাস্টিস চন্দ্রচূড়ের নিজের ক্যারিয়ার সব থেকে বড় বারান্ডা যদি থাকে তো এটা।
অন্য কিছু হতে পারে, কিন্তু এটা বিশাল যেটা একটা পান্ডোরা বক্স ওপেন করলো। একটা এরকম একটা স্ট্রং লস পাস করা হয়েছিল যাতে সমস্ত ডিসপিউটকে সেটেল করা, আবার একটা নতুন পান্ডোরা বক্স ওপেন করে দেওয়া, ইট ইজ ডেফিনেটলি নট ইন দি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি। তা এখন 12 তারিখে হয়তো হোয়াট এভার ডান, ইট নিড টু বি আনডান বাই রাইট ম্যানার। তো প্রবাবলি দেখা যাক এখন, কারণ সেটাই একটা তাদেরকে এনার্জি দিয়েছে যারা এখন আজকে বিভিন্ন কোর্টের মধ্যে যাচ্ছে, পিটিশন ফাইল করছে। এই এলিমেন্ট গুলো যে এনার্জি পেয়েছে কোথাও না কোথাও ওখান থেকে পেয়েছে। তো হোপ আগামী দিনের মধ্যে জুডিশিয়ারি উইল লুক ইনটু ইট। মাইট বি হি নট এবল টু আন্ডারস্ট্যান্ড দি কনসিকুয়েন্সেস, যে কনসিকুয়েন্স আজকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান আফটার আনাদার পিটিশন ইজ বিং ফাইলড টুমরো। আজকে মানে এটা না যে একটা গ্রুপ, অন্য গ্রুপ সবাই করতে পারে, কোনো বাধা নেই আইনের মধ্যে। তাহলে কি আমরা এই নিয়ে করে থাকবো, আমরা কিছু করব না, শুধু এই রিলিজিয়াস ইস্যুস নিয়ে লোকজন যাবে পিটিশন ফাইল করবে? একটা জায়গা আজকে 150 বছর থেকে 200 বছর থেকে 100 বছর থেকে লোক নামাজ পড়ছে ওখানে, দরগা, আজমের দরগা যেখানে হিন্দু মুসলিম সবাই যায়, আমরা ছোটবেলা থেকে যাই, সবাই যায়। আজকে হঠাৎ করে কেউ পিটিশন ফাইল করে দিল, জামা মসজিদ নিয়ে পিটিশন ফাইল করে দেওয়া হয়েছে, মানে আলোচনার মধ্যে আসছে বলে। এই যে একটা শান্তি, যে সেকুলারিজম মধ্যে যে আমরা বাস করছি, এই জায়গাটাকে কে ডিস্টার্ব করার একটা চেষ্টা করা হচ্ছে। পার্ট অফ কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল, আমাদের প্রিয়াম্বলের পার্ট আর বেসিক স্ট্রাকচার।